হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টপার্স গোলস। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি এসেছি ক্লাস 10 এর ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা নিয়ে আলোচনা করতে। খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার এটি। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, ছোট প্রশ্ন। তো চলো আজকে আমরা এই চ্যাপ্টারটাই পড়বো। দেখো, আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য কি বলেছে দেখো। মানব সভ্যতার ক্রম বিকাশ ও বিবর্তনের ধারার বিজ্ঞানসম্মত বিশ্লেষণ ও চর্চাকে ইতিহাস বলে। মানব সভ্যতার ক্রম বিকাশ মানে কি? মানব সভ্যতা মানে মানে এখন আমরা যে উন্নত মানুষ, আগে তো সেরকম ছিল না। আদিমকালে মানুষের চেহারা ছিল বন মানুষের মতন, সেটা আমরা সবাই জানি। তো এইভাবে আস্তে আস্তে পরিবর্তন হতে হতে মানুষের আকার আজকের উন্নত মানুষের মতো চেহারা এটা এসছে। তো মানব সভ্যতার ক্রম বিকাশ ও বিবর্তনের ধারার বিজ্ঞানসম্মত বিশ্লেষণ ও চর্চাকে ইতিহাস বলে। অর্থাৎ বহু বছর ধরে পরিবর্তন হতে হতে, অর্থাৎ বিবর্তন মানে বহু বছর ধরে পরিবর্তন হতে হতে এটা হয়েছে এবং বিজ্ঞানসম্মত। এটা কিন্তু মানে কোনো কাল্পনিক ঘটনা নয়, এটা একটা বিজ্ঞানসম্মত। এটা বিজ্ঞানসম্মত, অর্থাৎ সায়েন্টিফিক যুক্তি আছে এর মধ্যে। ও বিশ্লেষণ ও চর্চাকে ইতিহাস বলে। তো ইতিহাস কথাটির ইংরেজি শব্দ হচ্ছে হিস্ট্রি। তো দেখো, ইংরেজি হিস্ট্রি শব্দটি এসেছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে, যার অর্থ অনুসন্ধান করা। অর্থাৎ এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, এখানে ইংরেজি হিস্ট্রি শব্দটি এসেছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে। অর্থাৎ হিস্টোরিয়া হচ্ছে একটি গ্রিক শব্দ। এই হিস্টোরিয়া থেকে হিস্ট্রি কথাটা এসেছে, যার অর্থ হচ্ছে অনুসন্ধান করা। অনুসন্ধান করা মানে কি? অর্থাৎ খোঁজা। মানে ইতিহাস মানে হচ্ছে অতীত, অর্থাৎ অতীতে কোনো ঘটনাকে আমরা খুঁজছি, সেটাকে হচ্ছে অনুসন্ধান করা। এবং লাটিন শব্দ হিস্টোর, যার অর্থ জ্ঞান থেকে। অর্থাৎ এটা লাটিন শব্দ হিস্টোর থেকে। দেখো, লাটিন শব্দ হিস্টোর, যার অর্থ জ্ঞান। এখান থেকে প্রশ্ন আসে যে লাটিন শব্দ হিস্টোরের অর্থ কি? বলতে হবে জ্ঞান। ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাস। এভাবে অতীতকে অনুসন্ধান করে জ্ঞান অর্জনের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। অর্থাৎ ইতিহাসের জনক, এখান থেকে প্রশ্ন আসে ইতিহাসের জনক আমরা কাকে বলি? ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। এভাবে অতীতকে অনুসন্ধান করে জ্ঞান অর্জনের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। ইংরেজ ঐতিহাসিক বিউরির মতে ইতিহাস প্রকৃত অর্থেই বিজ্ঞান, অর্থাৎ কোনো কাল্পনিক ঘটনা নয়, এর বিজ্ঞানসম্মত যুক্তি রয়েছে। তারপর দেখো, নতুন সামাজিক ইতিহাস। আগে মনে করা হতো যে ইতিহাস হলো রাজা মহারাজাদের যুদ্ধ বিগ্রহ ও তাদের কাজকর্মের বিবরণ। অর্থাৎ ইতিহাস মানে শুধু রাজরাজাদের কাহিনী, এটা কিন্তু নয়, এখন সেটা নয়। এখন আমরা ইতিহাস বলতে বুঝি একটা দেশ বা জাতির সামগ্রিক জীবন চর্চা। মানুষ জীবনের সব দিকগুলোই আজ ইতিহাসের অন্তর্ভুক্ত। সাধারণ মানুষের ইতিহাস হলো নতুন সামাজিক ইতিহাসের প্রধান বিষয়বস্তু। অর্থাৎ সাধারণ মানুষ, অর্থাৎ সাধারণ মানুষের বিষয়বস্তু, এগুলো আমরা কোথায় পাই? না, সামাজিক ইতিহাসে আমরা পাই। ব্রিটিশ ঐতিহাসিক ইপি থমসন তার হিস্ট্রি ফ্রম বিলো নামক প্রবন্ধে সাধারণ মানুষকে ইতিহাসের গতি প্রকৃতির নির্ধারক রূপে দেখেছেন। অর্থাৎ ব্রিটিশ ঐতিহাসিক ইপি থমসন তার হিস্ট্রি ফ্রম বিলো নামক প্রবন্ধে সাধারণ মানুষকে ইতিহাসের গতি প্রকৃতির নির্ধারক রূপে দেখেছেন। ইতিহাস চর্চার জন্য ফ্রান্সে অ্যানাম স্কুল ও অ্যানাম পত্রিকা গোষ্ঠী গড়ে ওঠে কত সালে? 1929 সালে। অর্থাৎ এখান থেকে একটা প্রশ্ন আসতেই পারে যে ইতিহাস চর্চার জন্য ফ্রান্সে অ্যানাম স্কুল ও অ্যানাম পত্রিকা গোষ্ঠী কত সালে গড়ে ওঠে? তখন এটা বলতে হবে 1929 সালে। 1970-এর দশক থেকে নতুন সামাজিক ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়। এটাও একটা প্রশ্ন আসে যে সামাজিক ইতিহাসের স্বর্ণযুগ কোন সময়কে বলা হয়? না, 1970 দশক, এই সময়কে বলা হয় ইতিহাসের স্বর্ণযুগ। এরপরে আমরা আসছি পরের পয়েন্ট, খেলার ইতিহাস। খেলা হচ্ছে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান, খেলার ইতিহাস।
আজ খেলাধুলা ইতিহাসের একটি অতি গুরুত্বপূর্ণ দিক। পৃথিবীর বিভিন্ন দেশে ফুটবল, ক্রিকেট, রাগবি, হকি, সাঁতার, কুস্তি, টেবিল টেনিস এবং আরো নানান খেলা জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন দেশে এইসব খেলার নানান ইতিহাসও আছে। প্রাচীন বাংলার রাজা মহারাজা সামন্ত মহাসামন্ত প্রমুখের প্রধান আমোদে ছিল শিকার বা মৃগয়া। অর্থাৎ আগেকার দিনে রাজা মহারাজারা কি করতো, তাদের মৃগয়া করতে যেত, তারা শিকার করতো, এগুলোই ছিল তাদের আমোদের মাধ্যম। এইগুলো করেই তারা কিন্তু আমোদ প্রমোদ করতো, এগুলোই ছিল তাদের খেলা। আর এছাড়া ছিল কি কুস্তি, মল্লযুদ্ধ এবং নানা প্রকার দুঃসাধ্য শারীরিক ক্রিয়া ছিল তাদের অবসর সময়ের আনন্দ। অর্থাৎ অবসর সময়ে তারা এইগুলো করতো, কুস্তি করতো, মল্লযুদ্ধ করতো, এগুলো করতো। প্রবন্ধ কাব্যে মেয়েদের জলক্রিয়া ও উদ্যান চর্চার উল্লেখ আছে। এটা প্রশ্ন আসে যে মেয়েদের জলক্রিয়া ও উদ্যান চর্চার উল্লেখ কোন কাব্য থেকে পাওয়া যায়? অর্থাৎ প্রবন্ধ কাব্যে মেয়েদের জলক্রিয়া ও উদ্যান চর্চার উল্লেখ আছে। তাছাড়া ছিল পাশা ও দাবা খেলা, হাডুডু, ডাঙ্গুলি, কুস্তি, গরু মোষের লড়াই, দড়ি খেলা, নৌকা বাইচ, লাঠি খেলা, কানামাছি প্রভৃতি ইত্যাদি। এই সমস্ত খেলাগুলো কিন্তু তখন ছিল। 19 শতকের মধ্যভাগে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়। এটাও একটা প্রশ্ন আসে যে 19 শতকের মধ্যভাগে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়। সেখানে নিয়মিত লাঠি খেলা, মল্লযুদ্ধ ও ব্যায়াম কৌশল শুরু হয়। সেখানে এই লাঠি খেলা, মল্লযুদ্ধ, ব্যায়াম কৌশল এগুলো হতো। ফুটবল হলো পশ্চিমী খেলা। ফুটবল হচ্ছে পশ্চিমী খেলা। এর আগমন হচ্ছে বিলেত থেকে, অর্থাৎ বিদেশ থেকে এর আগমন হয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাবিকদের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে এর আবির্ভাব। বাঙালিদের মধ্যে প্রথম ফুটবলে পাঁচওয়ান নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। এটাও একটা তোমাদের প্রশ্ন আসে, ছোট প্রশ্ন, যে কে প্রথম ফুটবলে পাঁচওয়ান? বাঙালিদের মধ্যে বলতে হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, ইনি প্রথম ফুটবলে প্রথম পাঁচওয়ান। তারপরে দেখো বলেছে 1911 সালে কলকাতার মোহনবাগান ক্লাবে খেলোয়াড়রা খালি পায়ে খেলে ইংরেজদের ইস্ট ইয়র্ক ক্লাবকে 2-1 গোলে হারিয়ে আইএফএ শিল্ড জয় করে। তো 1900 কত সালে? এটা 1911 সালে কলকাতার মোহনবাগান ক্লাবের খেলোয়াড়রা খালি পায়ে ইংরেজদের ইস্ট ইয়র্ক ক্লাবকে 2-1 গোলে হারিয়ে তারা আইএফএ শিল্ড জয় করে। ঠিক আছে। ক্রিকেট খেলা ইংরেজদের হাত ধরে ভারতে আসে। অর্থাৎ ক্রিকেট খেলা কাদের হাত ধরে ভারতে আসে? না, ইংরেজদের হাত ধরেই ভারতে আসে। 1992 সালে তারা প্রতিষ্ঠা করলো প্রথম ক্রিকেট ক্লাব, ক্যালকাটা ক্রিকেট ক্লাব। আচ্ছা, ক্যালকাটা ক্রিকেট ক্লাব কত সালে? 1792 সালে প্রথম ক্রিকেট ক্লাব ক্যালকাটা ক্রিকেট ক্লাব এটা প্রতিষ্ঠা হয়। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ছিলেন প্রথম ভারতীয় ওভারহেড বোলার। ঠিক আছে, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ছিলেন প্রথম ভারতীয় ওভারহেড বোলার। ইংরেজদের ক্যালকাটা ক্রিকেট ক্লাবের অনুকরণে সারদা রঞ্জন তৈরি করেন টাউন ক্লাব। এই ক্লাবটার অনুকরণে সারদা রঞ্জন তৈরি করেন টাউন ক্লাব। ব্রিটিশ সামরিক অফিসাররাই হকি খেলা প্রথম ভারতীয় সেনাদের মধ্যে চালু করেন। অর্থাৎ হকি খেলা এটাও কিন্তু ব্রিটিশ সামরিক অফিসাররাই প্রথম ভারতীয় সেনাদের মধ্যে ছড়িয়ে দেয়, প্রথম চালু করে আর কি। ভারতীয় খেলোয়াড় ধ্যানচাঁদকে হকির জাদুকর বলা হয়। তাহলে এখান থেকে প্রশ্নই আসে যে হকির জাদুকর কাকে বলা হয়? বলতে হবে ধ্যানচাঁদকে হকির জাদুকর বলা হয়। এরপর আমরা দেখবো খাদ্যাভ্যাসের ইতিহাস। খাদ্য বিভিন্ন অঞ্চলের মানুষের খাদ্য বিভিন্ন রকম হয়। জলবায়ুর তারতম্যে বিভিন্ন অঞ্চলের মানুষের খাদ্য বিভিন্ন রকম। সেখানে যে সমস্ত চাষাবাদ হয় তার উপরেই নির্ভর করছে মানুষের খাওয়া দাওয়া। তো দেখো খাদ্যাভ্যাসের ইতিহাসে কি বলেছে, মানুষের জীবনের সাথে খাদ্যের সম্পর্ক অবিচ্ছেদ্য। খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না। তাই যুগ থেকে যুগান্তর দেশে দেশে দেখা যায় খাদ্য সংগ্রহের জন্য লড়াই। সৃষ্টির প্রথম রাউন্ডে মানুষ ছিল খাদ্য সংগ্রাহক, খাদ্য উৎপাদক নয়। অর্থাৎ তখন মানুষ কি খেত? বনের ফলমূল খেত, তারপর শিকার করে পশুর মাংস খেত। ঠিক আছে, তখন মানুষ খাদ্য তৈরি করতে জানতো না। বন জঙ্গলে যেগুলো পাওয়া যায়, শিকার করে যেগুলো পাওয়া যায়, মানুষ সেগুলোই খেত।
খাদ্যের সন্ধানে মানুষ দল বেঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, গাছের ফলমূল, মাছ ও শিকারের ফলে প্রাপ্ত জীবজন্তু মানুষ ভক্ষণ করত। নতুন পাথরের যুগে মানুষ কৃষিকাজের পদ্ধতি আবিষ্কার করে, অর্থাৎ নতুন পাথরের যুগ থেকেই মানুষ কৃষিকাজের পদ্ধতি আবিষ্কার করে। শুরু হয় পশুপালন, পশুর মাংস, দুধ খাদ্য হিসেবে ব্যবহার হতে থাকে। এভাবে খাদ্য সমস্যার সমাধান হয়। এক এক অঞ্চলের জলবায়ু পার্থক্যের ফলে মানুষের খাদ্যাভ্যাস এক এক রকম। এশিয়ার বিভিন্ন দেশে ধানের উৎপাদন বেশি, এসব দেশের মানুষের প্রধান খাদ্য হলো ভাত। স্কটল্যান্ডে ওটমিল থেকে প্রচুর কেক তৈরি হয় বলে দেশটি কেকের দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। অর্থাৎ স্কটল্যান্ডে প্রচুর কেক তৈরি হয় ওটস থেকে, তাই জন্য একে কেকের দেশ বলা হয়। এটা তোমাদের প্রশ্ন আসে যে কেকের দেশ কাকে বলা হয়, বলতে হবে স্কটল্যান্ডকে। বাঙালির খাদ্যাভ্যাসের উপর বাংলা ভাষায় লেখা প্রথম গ্রন্থটি হলো বিপ্রদাস মুখোপাধ্যায়ের লেখা পাক প্রণালী। এটি 1883 খ্রিস্টাব্দে রচিত। নদিয়ার ফুলিয়ার হারাধন ময়রা হলেন রসগোল্লার আবিষ্কারক। তো এখান থেকে দেখো প্রশ্ন আসে যে রসগোল্লার আবিষ্কারক কে, বলতে হবে নদিয়ার ফুলিয়া হারাধন ময়রা, তিনি রসগোল্লার আবিষ্কারক। আর স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন বাগবাজারের নবীনচন্দ্র দাস। এটাও প্রশ্ন আসে, স্পঞ্জ রসগোল্লা কে তৈরি করেন, বলতে হবে বাগবাজার নবীনচন্দ্র দাস। পর্তুগিজদের থেকে বঙ্গদেশে এসেছে প্রথম আলু, লঙ্কা, মরিচ, কাজু বাদাম ইত্যাদি। পর্তুগিজরা গোলমরিচকে বলতো ব্ল্যাক গোল্ড। অর্থাৎ এখান থেকে প্রশ্ন আসে যে ব্ল্যাক গোল্ড কাকে বলা হতো, বলতে হবে পর্তুগিজরাই এটা গোলমরিচকে বলতো ব্ল্যাক গোল্ড, অর্থাৎ ব্ল্যাক গোল্ড বলা হয় গোলমরিচকে। এটা প্রথম কারা বলে নিয়ে আসে, পর্তুগিজরা। ফরাসি শব্দ বিরিয়ানি। বিরিয়ানি আমাদের সবার খুব প্রিয় খাদ্য। তো এই বিরিয়ানি প্রথম, এই বিরিয়ানি শব্দটা হচ্ছে কি ফরাসি শব্দ। এটি ভারতে প্রথম চালু করেছিলেন সমরখণ্ডের অধিপতি তৈমুর লং 1398 খ্রিস্টাব্দে। অর্থাৎ এটি এই বিরিয়ানি প্রথম ভারতে সমরখণ্ডের অধিপতি তৈমুর লং 1398 সালে খ্রিস্টাব্দে এটি প্রথম চালু করেছিলেন। আচ্ছা, পরের পয়েন্ট আছে দেখো, শিল্প চর্চার ইতিহাস, যার মধ্যে সঙ্গীত, নৃত্য, নাটক ও চলচ্চিত্র সবকিছুই আছে। আচ্ছা, সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র এই সবই শিল্প চর্চার ইতিহাসের মূল অঙ্গ। এ বিষয়ে জানতে বড়মুনির নাট্যশাস্ত্র ও অভিনয় দর্পণ বিশেষভাবে সাহায্য করে। আচ্ছা, বড়মুনির নাট্যশাস্ত্র ও অভিনয় দর্পণ বিশেষভাবে সাহায্য করে। ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের নৃত্যশৈলী বিকশিত হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাচ আমরা জানি, বিভিন্ন নৃত্যশৈলী বিভিন্ন ধরনের হয়। যেমন দেখো, তামিলনাড়ুর ভারতনাট্যম, উত্তর পশ্চিম ভারতের কত্থক, কেরালার কথাকলি, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, অসমের বিহু, পুরুলিয়ার মুখোশ পরা ছৌ নাচ, ভারতের কর্ণাটকের মোহিনীঅট্টম, কৃষ্ণনাট্যম প্রভৃতি আঞ্চলিক বৈশিষ্ট্যের স্বাতন্ত্র্যের দাবি রাখে। অর্থাৎ এখান থেকে প্রশ্ন আসে যে তামিলনাড়ুর কোনটা, তামিলনাড়ুর ভারতনাট্যম, উত্তর পশ্চিম ভারতের কত্থক, কেরালার কথাকলি, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, আচ্ছা অসমের বিহু, পুরুলিয়ার মুখোশ পরা ছৌ নাচ, আমরা জানি পুরুলিয়ার ছৌ নাচ বিখ্যাত, ভারতের কর্ণাটকের মোহিনীঅট্টম, কৃষ্ণনাট্যম প্রভৃতি আঞ্চলিক বৈশিষ্ট্যের স্বতন্ত্র দাবি রাখে। বিভিন্ন জায়গার এই বিভিন্ন নাচগুলো এখানে বিখ্যাত। আচ্ছা, নৃত্যের মতো নাটকও নানা বৈশিষ্ট্যে মণ্ডিত। নৃত্য যেরকম আছে তেমনি তার পাশাপাশি কিন্তু নাটকও আছে। নাটক বিভিন্ন নানা বৈশিষ্ট্যে মণ্ডিত, যেমন দেখো শ্রুতিনাট্য, পথনাটক, একাঙ্ক নাটক, গীতিনাট্য, গণনাট্য ইত্যাদি। ফ্যাসি বিরোধী লেখক শিল্পীরা 1943 25শে মে ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন বা ভারতীয় গণনাট্য সংঘ তৈরি করেছিলেন। তাহলে 1943 25শে মে ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন বা ভারতীয় গণনাট্য সংঘ তৈরি করেছিলেন। এখান থেকে প্রশ্ন আসে এটা যে ভারতীয় গণনাট্য সংঘ কত সালে তৈরি হয়েছিল।
আচ্ছা, পাণিনির অষ্টাধ্যায়ীতে নট বা অভিনেতা এবং শিলানীল ও কৃশস্ব নামে দুজন নাট্যাচার্যের উল্লেখ আছে। তা পাণিনির অষ্টাধ্যায়ীতে নট বা অভিনেতা আছে, শিলানীল ও কৃশস্ব নামে দুজন নাট্যাচার্যের কথা উল্লেখ আছে। আশুতোষ ভট্টাচার্যের বাংলা নাটকের ইতিহাস সত্যজীবন মুখোপাধ্যায়ের দৃশ্যকাব্য বিশেষ উল্লেখযোগ্য আছে। আশুতোষ ভট্টাচার্যের বাংলা নাটকের ইতিহাস, এগুলো তার লেখা বই। সত্যজীবন মুখোপাধ্যায়ের হচ্ছে দৃশ্যকাব্য পরিচয় উল্লেখযোগ্য গ্রন্থ। এই দুটো গ্রন্থ থেকে নাটক বিষয় আরো অন্যান্য অনেক কথা জানা যায়। আচ্ছা, আমরা পরের পয়েন্টে চলে যাচ্ছি। দেখো পরেরটা হয়েছে আচ্ছা চলচ্চিত্র ক্ষেত্র। এরপরে আছে চলচ্চিত্র চলচ্চিত্র ক্ষেত্র, তথ্যচিত্র, আর্ট ফিল্ম ও কমার্শিয়াল ফিল্ম ইত্যাদিকে নিয়ে চলচ্চিত্র শিল্পের ইতিহাস গড়ে উঠেছে। এই সংক্রান্ত পঠন পাঠন বিদ্যাকে বলা হয় ফিল্ম স্টাডিজ। তারপর দেখো, প্রথম তথ্যচিত্র হলো কুণ্ডলী, যা 1912 সালের মে মাসে প্রকাশিত হয়। আচ্ছা, প্রথম তথ্যচিত্র তাহলে কি? কুণ্ডলী, যা 1912 সালের মে মাসে প্রকাশ পায়। সাম্প্রতিককালে এই বিষয়ে উল্লেখযোগ্য গ্রন্থ হলো ঋত্বিক কুমার ঘটকের চলচ্চিত্র মানুষ এবং আরো কিছু, সত্যজিৎ রায়ের বিশাল চলচ্চিত্র উল্লেখযোগ্য। এই সমস্ত বইগুলো থেকে আমরা চলচ্চিত্র বিষয়ে আরো অনেক কিছু তথ্য এখান থেকে জানা যায়। পরের পয়েন্ট দেখো, হচ্ছে পোশাক পরিচ্ছদের ইতিহাস। পোশাক পরিচ্ছদ ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। অর্থাৎ আমরা এখন উন্নত যে সমস্ত পোশাক আশাক পরি, আগে কিন্তু একদমই সেরকম ছিল না। আগে মানুষ কি পরতো? আদিম মানুষ বনে জঙ্গলে থাকতো এবং বনের গাছের ছাল পরতো বা পশু শিকার করে সেই পশুর ছাল তারা ব্যবহার করতো। কিন্তু আস্তে আস্তে মানুষ উন্নত হয়ে, দেখো কি বলেছে, সৃষ্টির আদি লগ্নে মানুষ কোনো পোশাক ব্যবহার করতো না। পুরোনো পাথরের যুগে মানুষ পশুর চামড়া, যেটা বললাম, পশুর চামড়া ও গাছের ছাল পরিধান করত। নতুন পাথরের যুগে বয়নবিদ্যার আবিষ্কার হলো, অর্থাৎ মানুষ আস্তে আস্তে বুনতে শিখলো। মানুষ এই যুগে কার্পাস ও পশমের বস্ত্র ব্যবহার শুরু করে। ভারতের পোশাকের ইতিহাস থেকে জানা যায়, রাজস্থানের মতো গ্রীষ্মপ্রধান অঞ্চলে সুতি বস্ত্র এবং কাশ্মীরের মতো শীতপ্রধান অঞ্চলে উন্নত পোশাক ব্যবহার উন্নত পশমের পোশাকের ব্যবহার হয়। অর্থাৎ কাশ্মীরে জানি আমরা শীত প্রধান দেশ, সেখানে উন্নত পশমের তৈরি জামা কাপড় কিন্তু তারা ব্যবহার করে। প্রাচীন চীনে প্রথম রেশমের ব্যবহার শুরু হয়। সেই সূত্রে চীনের সঙ্গে রেশম বাণিজ্যকে কেন্দ্র করে গড়ে ওঠে রেশম পথ। আচ্ছা, তাহলে চীনের সঙ্গে রেশম বাণিজ্যকে কেন্দ্রে প্রাচীন চীনে প্রথম রেশমের ব্যবহার শুরু হয়। রেশমের ব্যবহার কোথায় প্রথম শুরু হয়? তাহলে চীনে প্রথম রেশমের ব্যবহার শুরু হয় এবং তারপর সেই সূত্রে চীনের সঙ্গে রেশম বাণিজ্যকে কেন্দ্র করে গড়ে ওঠে রেশম পথ। আচ্ছা, চীনের সঙ্গে রোমের যে বাণিজ্যটা শুরু হয়, তো সেই যে বাণিজ্যকে কেন্দ্র করেই এখানে গড়ে ওঠে রেশম পথ। আচ্ছা, কেরালায় পুরুষের কিরকম পোশাক আশাক, কোথাকার মানুষ কিরকম পোশাক পরতো? কেরালার পুরুষরা মুন্ডু জামা ও নারীরা শাড়ি। পশ্চিমবঙ্গে পুরুষের ধুতি, কুর্তা ও নারীর শাড়ি হলো আদি পোশাক। আবার পাঞ্জাবে পুরুষের লুঙ্গি, কুর্তা ও নারীর সালোয়ার কামিজ এবং গুজরাটে পুরুষের অঙ্গরাখা ও নারীর চালিয়াচলি নামে পোশাক ব্যবহারের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। অর্থাৎ বিভিন্ন জায়গায় পোশাক আশাক মানুষের বিভিন্ন রকম। আজকে আমরা এই চ্যাপ্টারে এইটুকুই আলোচনা করলাম। এই চ্যাপ্টারের পরবর্তী যে অংশগুলো রয়েছে সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করবো। তো তোমরা অবশ্যই পরের ভিডিওটা ফলো করো। আজকের মতো এইটুকুই।